কিভাবে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে এই সময়টি আমাদের জাতি বিনির্মাণে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা ছাত্রদের এবং ছাত্র নাগরিকদের জায়গা থেকে পালন করবে, আমি সেই জায়গাটা হচ্ছে ফোকাস করব। দেখেন 5 জুন যে হাইকোর্টের রায়টি দিয়েছে, এই 5 জুন হাইকোর্টের রায়টি খুবই সিগনিফিক্যান্ট একটি রায়। এই কারণে রায়টি সিগনিফিক্যান্ট, আমরা দেখেছি এই ফেসিস্ট সরকার তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মূলত সে সবসময় ইনস্টিটিউশনগুলোকে ব্যবহার করেছে, সব কিছু ইনস্টিটিউশনগুলোকে ব্যবহার করেছে। অর্থাৎ হাইকোর্টের ঘাড়ে বন্দুক রেখে, বিচার ব্যবস্থার ঘাড়ে বন্দুক রেখে, স্বাস্থ্য ব্যবস্থার ঘাড়ে বন্দুক রেখে, শিক্ষা ব্যবস্থাকে পুঁজি করে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে পুঁজি করে, এই যে পুঁজি ভিত্তিক একটি বিভাজনের মধ্য দিয়ে, দ্বিবিভাজনের মধ্য দিয়ে সবসময় ফেসিজমকে সমূলে প্রথিত করে রাখার চেষ্টা করা সবসময় হয়েছে। আমরা দেখেছি 5 জুনের যখন হাইকোর্টের রায়টি হয়, সেখানে শিক্ষার্থীরা সেই রায়টিকে প্রত্যাখ্যান করে এবং আন্দোলনটি শুরু করে। এবং সেই আন্দোলনের শুরুর দিকে আমাদের যে গত 18 বছর ধরে চলে আসা যে টেকিং ব্লেমিং এর একটি ব্যাপার ছিল, টেকিং ব্লেমিং বিষয়টি যেমন যখনই কেউ কোনো যৌক্তিক দাবিতে মাঠে আসতো, তখনই তাকে রাজনৈতিক পরিচয়ের মধ্যে দিয়ে কালার করা হতো। সে বিএনপি রাজনীতি করে, জামাতের রাজনীতি করে, শিবিরের রাজনীতি করে, অন্য রাজনীতি করে। অর্থাৎ ব্যাপারটি এমন ছিল, শুধুমাত্র আওয়ামী রাজনীতি ছাড়া অন্য কোনো রাজনীতি যদি কেউ করে, তাহলে তার কোনো ধরনের যৌক্তিক দাবি জানানোর অধিকারটি তখন ছিল না, এবং সেটিকে আমরা জাতি হিসেবে মেনে নিয়েছিলাম। সেজন্য আমরা যখনই কোনো দাবি জানাতে যেতাম, আমরা সবসময় দাবিতে যতটা ফোকাস করতাম, তার থেকে বেশি ফোকাস করতাম যে আমরা অরাজনৈতিক, আমরা কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই, আমরা কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই, আমরা কোনো রাজনৈতিক দলের সাথে নেই। দেখো আমাদের মনস্তত্ত্বে, মনোজগতে কি ধরনের সেটি প্রভাব ফেলেছিল। এই যে বিরাজনীতিকরণের যে প্রক্রিয়াটি ছিল, আমরা গণমাধ্যম থেকে শুরু করে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান এই বিষয়টিকে তারা মেনে নিয়েছিল। অর্থাৎ আওয়ামী রাজনীতির বাইরে, আওয়ামী ধর্মের বাইরে, আওয়ামী লীগ কিন্তু একটা কোনো রাজনীতি না, আওয়ামী লীগ ছিল একটা ধর্ম। অর্থাৎ ধর্মের অবয়বে বঙ্গবন্ধুকে, শেখ মুজিবকে একটা নবী হিসেবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছিল, যে সবসময় যাবে আনচ্যালেঞ্জ, তাকে কখনোই কোনোভাবে চ্যালেঞ্জ জানানো যাবে না, আওয়ামী লীগকে কখনো চ্যালেঞ্জ জানানো যাবে না। এবং আমরা মনস্তাত্ত্বিক জায়গা থেকে সেই বিষয়টিকে আমরা মেনেও নিয়েছিলাম, এবং এই মেনে নেওয়ার জায়গায় ইন্ধন হিসেবে, ক্যাটালিস্ট হিসেবে কাজ করেছে গণমাধ্যম থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, রাষ্ট্রের যে বিভিন্ন ইনস্টিটিউশনগুলো রয়েছে, যারা এখন বিভিন্ন দাবিতে রাস্তায় নেমে আসছে, যারা অন্তর্বর্তীকালীন সরকারটি গঠিত না হতে হতেই রাস্তায় বিভিন্ন যৌক্তিক দাবিতে নেমে আসছে। আমি প্রশ্ন রাখতে চাই, আপনারা এতদিন কোথায় ছিলেন? গত 16 বছর ধরে আপনি কেন ক্ষমতাকে প্রশ্ন করতে পারেননি? কেন ফেসিবাদকে প্রশ্ন করতে পারেননি? কেন রাষ্ট্র, আপনি রাস্তায় দাঁড়াতেন যখন, তখন আপনাকে বলতে হতো যে, আপনি রাস্তায় আপনাকে বলতে হতো আপনি রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট না। কেন রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট হলে কেন দাবিটি জানাতে পারতো না? আমাদের এই জায়গাটায় প্রশ্ন রাখতে হবে, আমাদের চিন্তা জগতে একটি প্রশ্ন আমাদের সবসময় রাখতে হবে। এই যে আমরা ক্ষমতাকে প্রশ্ন করা শিখেছি, সেদিক ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। এটা হচ্ছে একটা ডাইমেনশন। একটা বিষয়টি, এই যে আওয়ামী লীগকে মেনে নেওয়ার যে বিষয়টি, আমাদের সব জায়গা থেকে আমরা মেনে নিয়েছিলাম হাসিনা, খুনি হাসিনা, এবং যে মুজিববাদ যে আমাদের সংবিধানে যেটা রিফ্লেকশন ঘটেছে, সংবিধানটা মূলত হচ্ছে, এখন আমরা দেখছি এটা নিয়ে বিভিন্ন জায়গায় তর্ক হচ্ছে, আলাপ হচ্ছে বিভিন্ন জায়গায়, এবং আমরা বুদ্ধিবৃত্তিক মহলে সেটা নিয়ে বেশ চর্চা দেখছি। দেখেন এই যে 72-এর যে সংবিধানটা প্রণীত হয়েছিল, এই সংবিধানটা কিন্তু একটা জাতীয় সংবিধানের জায়গায় সেটা হয়ে গিয়েছিল কি আওয়ামী লীগের সংবিধান। এই আওয়ামী লীগের সংবিধানটা সেখানে হচ্ছে একটা আমরা জাতীয় সংবিধান হিসেবে আমরা মেনে নিয়েছিলাম। আওয়ামী লীগের সংবিধানটাকেই আমরা বাংলাদেশি সংবিধান হিসেবে ধরে নিয়েছিলাম। অর্থাৎ দেখেন, একটা দলের সংবিধানকে যখন একটা দেশের সংবিধান হিসেবে চাপিয়ে দিতে চায়, সেই জায়গাতে হচ্ছে ফেসিবাদের প্রথম বীজটা বপন করে দেওয়া হয়। এবং আমরা জাতি হিসাবে এই যে এত বছর পরে আমাদের দ্বিতীয় স্বাধীনতার আগ পর্যন্ত কিন্তু আমরা সেই জায়গায় কখনো প্রশ্ন করতে পারিনি। আমরা এই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করি, যেহেতু আমাদের এই 24-এর দায় আমাদের রয়েছে, 24 এর বিনিময় মূল্য, এই বিনিময় মূল্য আমাদের এখনো পর্যন্ত হাজারেরও অধিক শহীদ হয়েছে, এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে লক্ষাধিক আহত হয়েছে। কিভাবে? দেখেন, শুধুমাত্র যে আপনার একটা প্রজন্মকে আপনারা মেন্টাল ট্রমার মধ্যে আপনারা ঠেলে দিয়েছেন। এই যে আপনাদের সামনে যারা রয়েছে, আপনারা তাদের ভাষা বুঝতে পারেননি,
একটা প্রজন্ম, এই প্রজন্মের মেন্টাল ট্রমার এই দায়ভার যারা ৭১কে পুঁজি করে, যারা মুজিববাদকে পুঁজি করে, যারা হাসিনাকে পুঁজি করে, শেখ মুজিবকে পুঁজি করে, যারা ২৪ পর্যন্ত এই ফেসিবাদকে টেনে নিয়ে এসছে, এই প্রজন্মকে এই মেন্টাল ট্রমার যে ফেলেছে সেটির দায়ভার তাদেরকে নিতে হবে। এবং সেটির দায়ভার তারা যদি স্বীকার না করে, তাদের দোষ যদি স্বীকার না করে, তাহলে পরবর্তীতে যে তাদেরকে রাজনীতিতে পুনর্বাসন যে চিন্তাটি করছে সেই চিন্তাটি তাদের বুমেরাং হবে। কারণ ফেসিবাদকে যারা পৃষ্ঠপোষকতা দিয়েছে, ফেসিবাদের যারা সুবিধা নিয়েছে বিভিন্ন ফর্মে, কারণ আওয়ামী লীগ প্রথমেই বলেছে দল ছিল না, কিন্তু এটা একটা ধর্ম ছিল। এই আওয়ামী লীগের ধর্মের অনেকগুলো জমরা ছিল। আওয়ামী লীগ কালচার ছিল, আওয়ামী লীগ মিডিয়া ছিল, আওয়ামী লীগ ইনস্টিটিউশন ছিল, আওয়ামী লীগ পোশাক ছিল, আওয়ামী লীগের খাবার দাবার ছিল। আপনি দেখবেন পাকিস্তানি মুরগি, আমরা দেখেছি যে এই যে দেখেন এটা মনস্তত্ত্বের মধ্যে কিন্তু বিশাল একটা, আমরা এটাকে স্বাভাবিকভাবে মেনে নিয়েছিলাম। আমরা ইলিশ বাণিজ্য চলেছে, ইলিশ দিয়ে রাজনীতি করা হয়েছে। অর্থাৎ আমাদের প্রত্যেকটা টুলস, ইনস্ট্রুমেন্ট এই ফেসিজম যে মাথার মগজে যেভাবে ছেকে বসেছে, গেড়ে বসেছে, এইটার সমুৎপাদন করতে হলে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ইউনাইটেড থাকতে হবে। আমাদেরকে কিভাবে ইউনাইটেড থাকতে হবে? দেখেন, যখন কনস্ট্রাকশন ডিস্ট্রাকশন হয়, কোনো কিছু ডিস্ট্রাকশনের সময় সবাই এক হয়ে যায়, কিন্তু কনস্ট্রাকশন যখন ঘটতে যায় তখন সেখানে বিভাজনের রাজনীতি সৃষ্টি করা হয়। যেমন আমরা দেখেছি যখন ৪৭-এ দেশটাকে ভাগ করার কথা ছিল, তখন আমরা দেখেছি সবাই এক হয়ে গিয়েছিল। ৭১ মুক্তিযুদ্ধ হয়েছিল, সবাই এক হয়ে গিয়েছিল। আবার ২৪-এ যখন খুনি ফেসিবাদকে আমরা পতন ঘটাতে চেয়েছিলাম, সবাই এক হয়ে গিয়েছিল। যখনই এখন আমরা বিনির্মাণের দিকে যাচ্ছি, পুনর্গঠনের দিকে যাচ্ছি, তখন আমরা দেখছি আবার বিভাজনের যে রাজনৈতিক যে টুল সেটাকে আবার ইনজেক্ট করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমরা ছাত্র নাগরিকদের পক্ষ থেকে আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা বুদ্ধিবৃত্তিক মহলে ফেসিবাদী রাজনীতিকে পুনর্বাসন করতে যাচ্ছেন, আপনারা ফেল মারছেন অনেক আগে। এই ছাত্র নাগরিক যাদেরকে আপনারা সিজলেস টাইমের জন্য আপনারা মেন্টাল ট্রমার মধ্যে ফেলে দিয়েছেন, তাদের রাজনৈতিক চিন্তাধারা বিকশিত হওয়ার পথটাকে আপনারা রুদ্ধ করে দিয়েছেন। সেটির দায়ভার আপনাদেরকে নিতে হবে। সেটির দায়ভার যদি আপনারা না নিয়ে আবার যদি রাজনীতি করার, পুনর্বাসন করার চিন্তা করেন, তাহলে সেক্ষেত্রে এই ছাত্র নাগরিক যারা শহীদ হয়েছে, আমরা ফিল করি তাদের কাছে আমাদের জবাবদিহিতা রয়েছে, তাদের কাছে আমাদের দায়বদ্ধতা রয়েছে। সেই জায়গা থেকে আমরা সবাইকে, বিশেষ করে আমাদের প্রজন্ম যারা রয়েছে, ছাত্র নাগরিকের যে প্রজন্ম রয়েছে, আমি আপনাদের কিছু চিন্তা দিতে চাই। এই যে আওয়ামী ধর্ম প্রতিষ্ঠিত করেছিল, বঙ্গবন্ধুকে নবী হিসাবে দেখানোর চেষ্টা করা হয়েছিল, পলিটিক্যাল নবী, পলিটিক্যাল কার্ড, সেটিকে চ্যালেঞ্জ করার জন্য আমাদের রাজনৈতিকভাবে ব্যাপকভাবে আমাদের চিন্তার জগৎকে উন্মুক্ত করতে হবে। আমাদের নিজেদের মধ্যে প্রিন্সিপালস, আমরা ভবিষ্যতে বাংলাদেশ পুনর্গঠনের জন্য কোন কোন প্রিন্সিপালের ভিত্তিতে বাংলাদেশকে পুনর্গঠন করব, যেখানে আর কখনোই কোন ধরনের কোন রূপে আর ফেসিজম ফিরবে না, যেখানে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে, যেখানে আমাকে কখনোই কোনো রাস্তায় দাবি নিয়ে এসে আমাকে বলতে হবে না যে আমি কোনো রাজনীতির সাথে সংশ্লিষ্ট না, সুতরাং আমার দাবিকে মেনে নাও। এই ধরনের রাষ্ট্র ব্যবস্থাকে নিশ্চিত করার জন্য আমাদের কিছু ভ্যালুস ক্রিয়েট করতে হবে, আমাদের প্রিন্সিপালস ক্রিয়েট করতে হবে, যে প্রিন্সিপালসের ভিত্তিতে, ভ্যালুসের ভিত্তিতে, যেখানে ছাত্র নাগরিকের অংশগ্রহণের ভিত্তিতে সেটি লিগেসিকে মেনটেন করতে পারবো এবং আমাদের বাংলাদেশকে পুনর্গঠনের একদম চূড়ান্ত মাত্রাকে আমরা নিশ্চিত করতে পারবো। সেই জায়গাতে আমাদের প্রথম যে কাজটি করতে হবে, আমাদেরকে ইউনাইটেড থাকতে হবে। মাথায় রাখতে হবে, গতকাল আমরা যেটি দেখেছি, যারা গণমাধ্যমের স্বাধীনতায় ক্ষমতা না আসতেই বিশ্বাস করে না, বিভিন্নভাবে চাপে ধরতে চায়, গণমাধ্যমের উপর হামলা করে, তারা যখন ক্ষমতায় যাবে, ক্ষমতার শক্তি পাবে, তাদের কাছে গণমাধ্যমের স্বাধীনতা, বাক স্বাধীনতা এগুলো কিভাবে হচ্ছে রক্ষা পাবে। আপনাদেরকে ভাবতে হবে, এটি গণমাধ্যমের দায়ভার। আমরা গণমাধ্যমকে দেখেছি গত 16 বছর কিভাবে আমরা দেখেছি গণমাধ্যম যখন প্রশ্ন করতো গণভবনে, প্রত্যেকটি প্রশ্নে একটি বিনিময় মূল্য থাকতো। হয়তো একটি প্রশ্ন দিয়ে তার এটা দিয়ে হচ্ছে ইউনাইটেড নেশন একটি ট্যুরে যাবে, হয়তো পূর্বাঞ্চলে একটি প্লট পাবে, অথবা প্রধানমন্ত্রী সফর সঙ্গী হবে। অর্থাৎ তাদের প্রশ্নগুলো করা হতো এমনভাবে যে প্রশ্নের বিনিময় মূল্য তারা হচ্ছে এইভাবে পাবে, অথবা বঙ্গভবনে ঢোকার একটি পাস কার্ড পাবে, অথবা সচিবালয়ের একটি পাস কার্ড পেয়ে যাবে। আমি গণমাধ্যম সবাই না,
কারণ সব গণমাধ্যমের যে ভূমিকাটি আমি বলছি, সচেতন করছি যে আপনাদের ভূমিকাটি অনেকের কোন জায়গায় ছিল। অর্থাৎ আপনাদের বিনিময় মূল্যের যদি প্রশ্ন এমন হয় যে ইউনাইটেড নেশনসে যাওয়ার জন্য, সফর সঙ্গী হওয়ার জন্য, পূর্বাচলের পদ পাওয়ার জন্য, এডিটর্স গিল্ডের সদস্য হওয়ার জন্য, সংসদ ভবনের পাশ পাওয়ার জন্য, সচিবালয়ের পাশ পাওয়ার জন্য, তাহলে আপনারা জাতিকে যে মেন্টাল ট্রমার মধ্যে রাখবেন সেইটির দায়ভার কোনো কিছু দিয়ে ক্ষতিপূরণ সম্ভব না। সুতরাং গণমাধ্যমের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা ক্ষমতাকে প্রশ্ন করতে শিখুন। আপনারা জনতার হয়ে ক্ষমতাকে প্রশ্ন করুন। সরকার যেটি শুনতে চায় সেটি খবর নয়, সেটি সরকার যেটি শুনতে চায় সেটি যদি বারবার প্রচার করা হয় সেটি হচ্ছে প্রেস রিলিজ। আর সরকার যেটি শুনতে চায় না সেটি যখন প্রকাশ করা হয়, ক্ষমতাকে যখন প্রশ্ন করা হয়, সেটি হচ্ছে সংবাদ। আমরা আহ্বান জানাই, আমরা স্বাগত জানাই, আমরা যে অন্তর্বর্তীকালীন সরকার এত শহীদের রক্তে ঘামে জীবনের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে, আমরা এই ক্ষমতাকে প্রশ্ন করার যে স্বাধীনতাটি সেটি আমরা গণমাধ্যমের মধ্য দিয়ে চর্চাটি দেখতে চাই। তাহলে আপনাদের গণমাধ্যমের যে একটি অংশ যে রিলি করে দিয়ে গেছেন, তাদের যে কিছু গিল্ট রয়েছে সেটি হচ্ছে দায়ভার কিছুটা হলে এড়ানো সম্ভব। আমাদের আগামীকালের কর্মসূচি সম্পর্কে যে সার্বিকভাবে দিক নির্দেশনা পরবর্তী ধন্যবাদ আব্দুল্লাহ ভাইকে অত্যন্ত সুন্দর বক্তব্য রাখার জন্য। আসাদ আব্দুল্লাহ সুন্দরভাবে বলেছেন যে আমরা যখন ডেস্ট্রাকশন আসি